ওয়াও, এত উপর থেকে নিচটাকে তো পুরো অন্যরকম লাগছে। তোমরা কি জানো আমাদের চারপাশে কত কিছু আছে? শুধু কিন্তু বাতাস নয়, এখানে গ্যাসীয় এবং অন্যান্য উপাদান ভেসে বেড়াচ্ছে। বলো তো সেগুলো কি কি? গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প এবং ধূলিকণা। এইসব উপাদানগুলোর 97% সমুদ্রপৃষ্ঠ থেকে 30 কিলোমিটারের মধ্যে অবস্থান করে। এই গ্যাসীয় উপাদানগুলোর মধ্যে মেনলি আছে স্থির উপাদান, যেগুলো স্থানভেদে এবং ঋতুভেদে পরিবর্তিত হয় না। বায়ুমণ্ডলে 99% আছে এই উপাদান। এগুলো হলো নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড। আর 0.003% থাকে নিষ্ক্রিয় উপাদান। আইডিয়া করতে পারছো সেগুলো কি কি? হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন, রেডন এবং জেনন। এই উপাদানগুলো খুব সামান্য পরিমাণে পরিবেশে থাকে। আর থাকে কিছু পরিবর্তনশীল উপাদান, ওজোন, অ্যামোনিয়া এবং মিথেন। প্রথমেই চলো জেনে নিই নাইট্রোজেন সম্পর্কে। বায়ুমণ্ডলে প্রায় 78.08% থাকে এই গ্যাস। বাতাসে এত বেশি পরিমাণে নাইট্রোজেন থাকা সত্ত্বেও এই গ্যাসকে প্রশ্বাসের মাধ্যমে আমরা সরাসরি গ্রহণ করতে পারি না। কিন্তু এই নাইট্রোজেনই উদ্ভিদ এবং প্রাণীদেহের প্রোটিন জাতীয় খাবার প্রোভাইড করে। এবার ভাবছো তো এটা কি করে হয়? আসলে মটর ও মুসুরের মতো শুটি বা শিম্ব জাতীয় উদ্ভিদের মূলে এক ধরনের রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া থাকে। এরা বায়ু থেকে নাইট্রোজেনকে সরাসরি শোষণ করে এবং আশ্রয়দাতা উদ্ভিদকে দান করে। এর ফলে উদ্ভিদের দেহে নাইট্রোজেনের চাহিদা পূরণ হয়। আর এইসব উদ্ভিদ যখন আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি, তখন আমাদের শরীরে নাইট্রোজেন প্রবেশ করে। আচ্ছা বলো তো, কোন গ্যাস ছাড়া আমরা এক মুহূর্ত বেঁচে থাকতে পারি না? ঠিক বলেছ, অক্সিজেন। এই গ্যাস বায়ুমণ্ডলে 20.94% থাকে। অক্সিজেন যে আমাদের শ্বাসকার্য নিতে সাহায্য করে সেটা তো তোমরা জানো। তাছাড়া এই গ্যাসের মাধ্যমেই আমরা আগুন জ্বালাতে পারি। এবারে তোমরা নিশ্চয়ই গেস করতে পারছো যে আমি কোন গ্যাস নিয়ে আলোচনা করব। কার্বন ডাই অক্সাইড। বায়ুমণ্ডলে 0.033% থাকে এই গ্যাস। কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে এবং পৃথিবীর তাপমাত্রাকেও এই গ্যাস নিয়ন্ত্রণ করে। এইটা কিভাবে হয় আমরা নেক্সট ক্লাসগুলোতে শিখব। বায়ুমণ্ডলের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো জলীয় বাষ্প, যার পরিমাণ 0.5% থেকে 4%। বায়ুমণ্ডলের 90% জলীয় বাষ্প ভূপৃষ্ঠ থেকে 6 কিলোমিটারের মধ্যে অবস্থান করে। অবশ্য এদের পরিমাণ ঋতুভেদে এবং অক্ষাংশ ভেদে পরিবর্তিত হয়। আচ্ছা বলো তো, এই জলীয় বাষ্প বায়ুমণ্ডলে কিভাবে এলো? তোমরা নিশ্চয়ই বাষ্পীভবন এবং প্রস্বেদনের নাম শুনে থাকবে। বাষ্পীভবন হলো জলাশয় থেকে সূর্যের তাপে জল যখন বাষ্পীভূত হয় এবং সূর্যের তাপে উদ্ভিদের পত্ররন্ধ্র থেকে যে জল বাষ্পীভূত হয় তাকেই প্রস্বেদন বলে। এই জলীয় বাষ্প জলচক্র বা হাইড্রোলজিক্যাল সাইকেলকে সচল রাখে এবং পৃথিবীর জলবায়ুকেও নিয়ন্ত্রণ করে। আচ্ছা, বাতাসে তো প্রচুর ধূলিকণা আছে, কিন্তু মজার বিষয় হলো এদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না। এই সমস্ত ধূলিকণাগুলোই আবার কঠিন পদার্থ। এই ধূলিকণাগুলো কলকারখানার ধুলোবালি, যানবাহনের কার্বন কণা, দাবানল ও আগ্নেয়গিরির ছাই, উল্কার ধ্বংসাবশেষ থেকে বাতাসে এসেছে। আর বাতাসে এই কঠিন সূক্ষ্ম ধূলিকণা
কার্বন কণা ও লবণ কণাকে একত্রে এরোসল বলে। এই ধুলো কণাগুলো সূক্ষ্ম জলকণাকে আকর্ষণ করে, তাই এদের জলাকর্ষী কণাও বলা হয়। এবার যদি আমি তোমাদের জিজ্ঞেস করি যে ধূলিকণার গুরুত্ব কি, আসলে এই ধূলিকণাই মেঘ সৃষ্টি করতে সাহায্য করে, কারণ এই ধূলিকণা সূক্ষ্ম জলকণাকে আকর্ষণ করে এবং মেঘ সৃষ্টি করে। এই মেঘ থেকে বৃষ্টিপাত ঘটায়। আকাশটা কি সুন্দর দেখাচ্ছে, তাই না? আচ্ছা বলো তো, আকাশে এত রং কোথা থেকে এলো? তোমরা কি জানো যে এই ধূলিকণাই সূর্যের আলোকে বিচ্ছুরিত করে 7টি রঙের বর্ণালী সৃষ্টি করে, আর এর মধ্যে নীল রঙের বিচ্ছুরণ সব থেকে বেশি হয়, তাই আকাশকে নীল রঙের দেখায়। বায়ুমণ্ডলের এই উপাদানগুলির জন্য পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণীর অস্তিত্ব আছে। মনে রেখো, পৃথিবীর আশেপাশের গ্রহদের কিন্তু এই রকম বায়ুমণ্ডল নেই, তাই সেখানে প্রাণের কোনো অস্তিত্বও নেই।